কি ঈগল, তুমি এই সাপটাকে কোথা থেকে ধরে নিয়ে আসলে? তুমি এই সাপ দিয়েই বা কি করবে? সেটা সময় হলে জানতে পারবে। এখন থেকে এই সাপটার উপর ভালো করে নজর রাখবে, যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। আর ঠিক মতো দুধ খেতে দিবে, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাজার থেকে দুধ কিনে নিয়ে এসো। এরপর ঈগল সাপটিকে দিয়ে বাজারে দুধ আনতে চলে যায়, আর ঈগলি সাপটি নিয়ে বাড়ির ছাদে চলে যায়। তোমাদের বাড়িটা দেখতে খুব সুন্দর, আর বাড়ির ছাদটা আরো বেশি সুন্দর। মনে হচ্ছে সারা জীবন যদি এত সুন্দর বাড়িতে থাকতে পারতাম, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। সত্যি বলছো? আমাদের বাড়ি তোমার খুব পছন্দ হয়েছে? হ্যাঁ, সত্যি বলছি। যদি আমি খাঁচার ভেতর থেকে বের হতে পারতাম, তাহলে এই ছাদের সিঁড়িতে উঠতাম নামতাম, খুব মজা করতাম। তুমি কি আমাকে খাঁচার ভেতর থেকে ছেড়ে দিবে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। তুমি সিঁড়িতে খেলা করো, ততক্ষণে আমি বাড়ির কাজগুলো সেরে আসছি। এরপর ঈগলি সাপকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়, আর সাপটি খুব তাড়াতাড়ি ছাদ থেকে নেমে সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর ঈগল দুধ নিয়ে বাড়িতে চলে আসে। ইগলি, ইগলি, বাজার থেকে দুধ কিনে নিয়ে এসেছি। এবার দুধগুলো সাপকে খেতে দাও তো দেখি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। সাপটা আবার কোথায় গেল? সাপ, এই সাপ, এদিকে এসো। দেখো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। হে কি, সাপ তো আমার ডাকে আসছে না। কি ব্যাপার, তুমি সাপকে এভাবে ডাকছো কেন? সাপ তো খাঁচার ভেতরে আছে। এ কি, কোথায় গেল? তুমি কি সাপটাকে ছেড়ে দিয়েছো নাকি? হ্যাঁ ঈগল, ছেড়ে দিয়েছিলাম তো, কিন্তু চুপ করো, আর একটি কথাও বলবে না। তোমাকে বারবার করে বলেছি ওর ওপর ভালো করে নজর রাখতে, কিন্তু তুমি তা না করে ছেড়ে দিয়েছো। এখন যেভাবে পারো তাড়াতাড়ি ওই সাপকে খুঁজে নিয়ে এসো, নয়তো তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিব। এ কথা বলো না ঈগল, আমি এক্ষুনি সাপকে খুঁজতে যাচ্ছি। টোনা, টোনা, তুমি এত অলস কেন বলো তো? সারা দিন তো কাজ করতেও যাও না, আবার একটা ফলের বাগান আছে, সেই বাগানেও পানি দিতেও যাও না। এভাবে কি আর সংসার চলবে? আমি একা একা আর কত কাজ করব বলো তো? উফ টুনি, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, এখান থেকে চলে যাও। যত সব, শুধু শুধু ঘুমটা নষ্ট করতে এসেছে। বুঝেছি, তোমাকে হাজার কথা শোনালেও একটা কথারও তুমি গুরুত্ব দিবে না। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি ফলের গাছে পানি দিয়ে তারপর কাজ করতে যাব। এরপর টুনি বালতি নিয়ে ফলের বাগানে চলে যায় এবং গাছে পানি দিতে থাকে। আর হঠাৎই টুনি সেই সাপটিকে গাছের নিচে দেখতে পায়। এ কি সাপ, তুমি জঙ্গল ছেড়ে আমার ফলের বাগানে কি করছো? আসলে তোমাদের বনে ঘুরতে এসে আমার খুব ক্ষুধা পেয়েছে, তাই পথ চলতে না পেরে এখানে শুয়ে আছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমাকে খাবার খেতে দিব। তুমি অনেক ভালো বন্ধু। তুমি আমাকে খাবার না খাওয়ালে হয়তো আমি মরেই যেতাম। না বন্ধু, এসব অলক্ষণে কথা বলতে নেই। তুমি তাহলে এখন জঙ্গলে চলে যাও। আমার জঙ্গলে যেতে ইচ্ছে করছে না, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি কি আমাকে তোমার সাথে রাখবে? কেন রাখবো না, অবশ্যই রাখবো। এখন আমি কাজে যাব, তাহলে তুমিও আমার সাথে চলো। এসেছিস টুনি, তাড়াতাড়ি কাজ শুরু করে দে। আজকে নিড়ানি দিয়ে সব আগাছা পরিষ্কার করে ফেলবি, কাল আবার জমিতে সার দিতে হবে। এ কি, তুই আবার সাপকে জমিতে নিয়ে এসেছিস কেন? ও আমার বন্ধু হয় দাদা, জমির কোনো ক্ষতি করবে না, আর আমি আজকেই সব আগাছা পরিষ্কার করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাজ কর। আচ্ছা বন্ধু, তোমার স্বামী নেই?
স্বামী থাকলে তোমাকে এত কষ্ট করে কাজ করতে হতো না। স্বামী তো আছে বন্ধু, কিন্তু আমার স্বামী খুব অলস। সে শুধু সারা দিন শুয়ে থাকে, কোনো কাজ করতে চায় না। এভাবেই টুনি সাপের সাথে গল্প করে আর কাজ করতে থাকে। এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। বিকেল হতেই টুনি তার পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে আসে। দেখি আজ কত টাকা এনেছো? টোনা, তুমি যে অগ্রিম টাকা আনতে বলেছিলে, সেই কথা তো আমার মনেই ছিল না। আমি এত কিছু বুঝি না। কাল সকালে আমার বন্ধুর সাথে আমি ঘুরতে যাব, তাই সকালের আগে আমার 5,000 টাকা লাগবে। যদি না দিতে পারো তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাবে, এই আমি বলে দিলাম। কিন্তু আমি কোথায় পাবো এত টাকা? বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। কথা বলে সাপ সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর সাপ কিছু টাকা নিয়ে টুনির কাছে চলে আসে। এই নাও বন্ধু, এই টাকাগুলো তোমার স্বামীকে দিয়ে দাও। কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে বন্ধু? সে কথা তোমাকে পরে বলবো, আগে এই টাকাগুলো তোমার স্বামীকে দিয়ে এসো। টোনা, এই নাও তোমার টাকা। সত্যি তুমি আমার জন্য টাকা এনেছো? কিন্তু এত টাকা কোথায় পেলে? আর এই সাপ কোথা থেকে এলো? এত কিছু তোমাকে জানতে হবে না। টাকা পেয়েছো, এবার চুপ করে থাকো। আর এই সাপ আমার বন্ধু, আজ থেকেও আমার সাথেই থাকবে। এসব বলে টুনি সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই টোনা ঘুরতে চলে যায়। ঈগল, ঈগল, আমি যে ওই সাপকে কোথাও খুঁজে পেলাম না, দয়া করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করলাম। তবে যেভাবেই হোক সাপকে যে খুঁজে বের করতেই হবে, তাই আজ বনে ঘোষণা দিব। একটি বিশেষ ঘোষণা, আমার বাড়ি থেকে একটি লাল রঙের সাপ পালিয়ে গেছে। কেউ যদি সাপটিকে খুঁজে দিতে পারো তাহলে তাকে 20,000 টাকা পুরস্কার দেয়া হবে। এভাবে ঈগল ঘোষণা করতে থাকে। আর তখনই সেই পথ দিয়ে টোনা উড়ে যেতেই ঈগলের ঘোষণা শুনে ফেলে। কি, সাপকে খুঁজে দিলে 20,000 টাকা দিবে? তাহলে তো টুনির বন্ধু ওই লাল সাপকে দিলে আমি 20,000 টাকা পাবো। পরে ঘুরতে যাব, আগে বাড়িতে গিয়ে ওই সাপকে নিয়ে আসি। এ কি টোনা, তুমি বাড়িতে ফিরে এলে যে? একটা খুশির সংবাদ আছে টুনি, এই সাপটা নাকি বনপ্রধানের বাড়ি থেকে পালিয়ে এসেছে। তাই একে যদি বনপ্রধানের হাতে তুলে দেয়া হয় তাহলে বনপ্রধান আমাদের 20,000 টাকা দিবে। সাপটা আমাকে দাও, আমি এক্ষুনি বনপ্রধানকে দিয়ে আসছি। চুপ করো টোনা, টাকার লোভে তুমি এত অন্ধ হয়ে গেছো যে আমার বন্ধুকে বিক্রি করতে চাচ্ছ। আর বনপ্রধান ওকে কষ্ট দিয়েছে বলে ও পালিয়ে এসেছে। এখনো আমার বন্ধু, তাই আমার বন্ধুকে কোটি টাকার বিনিময়ে হলেও আমি বিক্রি করতে পারবো না। টুনি, তুমি যদি সাপকে আমার হাতে না দাও তাহলে আমি সারা জীবনের জন্য তোমার কাছ থেকে চলে যাব। গেলে যেতে পারো, তবুও আমি এই কাজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বন্ধু সাপকে নিয়েই থাকো। আমি পাশের বনে চললাম, আর সেখানে বিয়ে করে সংসার করব। বন্ধু, তুমি আমার জন্য তোমার স্বামীকে ছেড়ে দিলে। কারো ক্ষতি করুক এমন স্বামী আমি চাই না। এখানে থাকলে বনপ্রধান তোমাকে ধরে নিয়ে যাবে। তাই চলো আমরা জঙ্গলে চলে যাই। এরপর টনি সাপকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে টোনা পাশের বনে না গিয়ে বন প্রধানের বাড়িতে চলে যায়। বনপ্রধান, আপনার সাথে জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, বল দেখি কি জরুরি কথা। কথা হলো, আপনি যে সাপকে খুঁজছেন সেই সাপটা আমার বাড়িতে আছে। সাপকে নিতে চাইলে আমার সাথে চলুন। ঠিক আছে, চল দেখি। টুনি, 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 এ কি, টুনি কোথায় গেল? কোথায় সাপ? তার মানে তুই আমাকে অপমান করার জন্য এখানে এনেছিস? তোকে তো এর শাস্তি দিয়েই ছাড়বো। চল আমার সাথে। সাপ বন্ধু, আজ থেকে আমরা এই গুহার ভিতরেই থাকবো। আর আমার কাছে তো কোনো টাকা নেই, তাই জঙ্গলের ফল খেয়েই থাকতে হবে। না বন্ধু, আমরা এই গুহায় থাকবো না।
আমরা তো জাদুর সোনার আপেল গাছের গুহায় থাকবো। মানে? আমার সাথে এসো, তারপর সব বলছি। এই যে দেখছো জাদুর সোনার আপেল গাছ, এই গাছের একটি আপেল এক গরিব পাখিকে দিয়েছিলাম, আর সেটা দেখে লোভে পড়ে তোমাদের বন প্রধান আমাকে ধরে নিয়ে গিয়েছিল। কিন্তু আমি কোনো লোভী পাখিকে সাহায্য করি না, তাই ওই পাখির বাড়ি থেকে পালিয়ে এসেছি। ও, এই ব্যাপার। হ্যাঁ বন্ধু, কিন্তু তুমি অনেক ভালো আর সৎ পাখি, তাই আমি তোমাকে এই সোনার আপেল গাছ উপহার দিলাম। এই গাছ আমার একার নয়, এই গাছের আপেল বিক্রি করে আমরা দুজনেই খাবার কিনে খাবো। এরপর থেকে টুনি সাপের সাথে সেই গুহায় বসবাস করতে থাকে। আর এদিকে টোনা বন প্রধানকে অপমান করায় সে শাস্তি হিসেবে বন প্রধানের বাড়িতে বন্দী হয়ে থাকে। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে, কিন্তু এত সুন্দর চোখে তো জল একদম মানাচ্ছে না। কি হয়েছে মেয়েটার? হ্যাঁ গো, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? তুমি এখানে একা এসেছো নাকি নাকি বাবা মাকে হারিয়ে ফেলেছো? বলো তো আমাকে। না গো, আমার পোষা হাঁসটানা হারিয়ে গেছে। হাঁসটানাটা যে আমার খুব আদরের ছিল। আহারে, বড্ড মায়া জমেছে তোমার, তাই না? আচ্ছা, কেঁদো না, আমার কাছে অনেকগুলো হাঁসের ছানা আছে। তুমি বরং ওখান থেকে একটা হাঁসের ছানা নিও। আমি তো আর তোমার হাঁসের ছানা খুঁজে দিতে পারবো না, তাই তোমার ক্ষতিপূরণ দিচ্ছি, এতে যদি তোমার দুঃখ কমে। তুমি খুব ভালো গো, তোমার মনটা খুব নরম। এবার সাবধানে বাড়ি যাও, জঙ্গলে বেশিক্ষণ থেকো না। আমি চলি, কেমন? এই তো টোনা, এসে গিয়েছিস। বন্টি, এই বন্টি, এসে হাত ছানাগুলো নিয়ে যা তো। আচ্ছা মালিক, নিয়ে যাচ্ছি। হ্যাঁ রে টোনা, আজ কয়টা ছানা এনেছিস? বলছি যেভাবেই হোক 100টা হাঁসের ছানা আমার চাই চাই। খামারে হাঁসের পরিমাণ একদম কমে গেছে। আজ 10টা এনেছি, তবে আসার সময় একটা ছানা একটা পুচকিকে দিয়ে এসেছি। এখন 9টা ছানা আছে। মাত্র 9টা ছানা? তার মানে সব মিলিয়ে 72টার ছানা হলো। আরো 28টা ছানা দরকার। যত দ্রুত সম্ভব তুই হাঁসের ছানা এনে দিস, কেমন? আর এই নে টাকা। এই নে টোনা, বাচ্চাগুলো একটু ঝিমিয়ে পড়েছিল, এরপর থেকে জলদি জলদি ছানা নিয়ে আসিস। বউ, ও বউ, কোথায় তুমি? ঘরে আছো কি? জলদি বাইরে এসো, ঝুড়িটা নামাও। কই গো তুমি? হ্যাঁ গো, আজ আবার হাঁসের ছানা নিয়ে এসেছো? আর হাঁসের ছানাটার একটা পা তো নেই, নাকি এক পাওয়ালা হাঁসের ছানা? বলো তো, মালিক এটাকে কিনে নেয়নি? কি সব বলছো? বান্টি তো আমায় খালি ঝুড়ি এনে দিল, তবে হাঁসের ছানাটা এলো কোথা থেকে? আরে এই খোড়া এক পাওয়ালা হাঁসের ছানা তো আমার ঝুড়িতে ছিল না। সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। নিজেই ঝুড়িতে করে হাঁসের ছানা নিয়ে এলো, এখন আবার নিজেই চিন্তায় মাথা চুলকাচ্ছে। তুমি তোমার ভাবনা নিয়েই থাকো, আমি চললাম। হাঁসের ছানাগুলোকে নিয়ে চললাম আমি। তই 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 তই, তই 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 তই। বান্টি, হাঁসের ছানাগুলো ঠিক মতো খাচ্ছে তো? আর হ্যাঁ, খাবারের সাথে ভিটামিন মিশিয়ে দিস, ছানাগুলো যেন তাড়াতাড়ি বড় হয়। দিয়েছি মালিক, দেখুন না কয়দিনে বাচ্চাগুলো কতখানি বড় হয়েছে। আর বাচ্চাগুলো খুব ভালো মতো খাবারও খাচ্ছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ছানাগুলো বড় হবে। আরে বাবা, এ তো খুব ভালো কথা। তা টোনার ছানা দিয়ে যায়নি? না মালিক, টোনা তো 7 দিন আগে একবার এসেছিল, এখন অব্দি আর আসেনি। বলিস কি, ওই বেটা কি আর ছানা দিবে না নাকি? একবার টোনার বাসা থেকে ঘুরে আসিস তো, আর কালকের মধ্যে ছানা দিয়ে যেতে বলিস, কেমন? এ কি কাণ্ড! কালকেই তো সাধারণ একটা হাঁস আনলো টোনা, আজ আবার হাঁসটা সোনার হাঁস হলো কি করে? হ্যাঁ গো, শুনছো? এদিকে একটাবার এসো তো, দেখো কি ঘটনা ঘটেছে। কি ব্যাপার টুনি, এত ডাকলে যে? এ কি, সোনার হাঁস কোথা থেকে এলো? তুমি যে কাল এক পাওয়ালা হাঁস আনলে,
আজ সেই হাঁসটা সোনার হাঁসে পরিণত হয়েছে। আমাদের ভাগ্যের চাকা খুলে গিয়েছে গো, ভাগ্যের চাকা খুলে গিয়েছে। তুমি ঠিক বলেছো, এই হাঁসটা বিক্রি করে অনেক টাকা পাবো। এক্ষুনি আমি হাঁস নিয়ে বাজারে যাব। সত্যি তুমি অনেক বোকা, মাথায় গোবর ভর্তি। এতটুকু হাঁস বিক্রি করে আর কয় টাকা পাবে বলো তো? তার থেকে বরং খাইয়ে দাইয়ে হাঁসটাকে বড় করব, তখন হাঁসটা বিক্রি করলে অনেক টাকা পাবো। তুমি থাকো, আমি হাঁসটার জন্য খাবার নিয়ে আসছি। হায় বিধাতা, এ আমি কি দেখছি? সোনার হাঁস, তাও আবার টোনার বাসার সামনে। আর এক মুহূর্ত বিলম্ব করব না, মালিককে ঘটনাটা জানাতেই হবে। এই কথা বলে বানটি উড়াল দেয় আর উড়তে উড়তে ঈগলের কাছে যায় আর ঈগলকে সবটা খুলে বলে। বলছিস কি সোনার হাঁস? তবে তো আমার ওই সোনার হাঁস চাই চাই। চল, আজ আমি টোনার বাসা যাব হাঁসের ছানা কিনতে। আরে মালিক, আপনি হঠাৎ করে আমার বাসায়? কি আর করবো বল, তুই তো কতদিন থেকে হাঁসের ছানা দিস না, তাই আজ আমি নিজে এলাম হাঁসের ছানা কিনতে। তাই নাকি? কষ্ট করে আসার কি দরকার ছিল? কাল তো সকাল সকাল আমি আপনার বাসায় গিয়ে হাঁসের ছানা দিয়ে আসতাম। তবে এসেছেন যখন ভালোই হয়েছে, হাঁসের ছানাগুলো নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, তা তো নিয়েই যাব। তা বলছি, এই হাঁসের ছানাগুলো ছাড়া আর কোন হাঁস নেই তোর বাড়িতে? ইয়ে মানে, আর কোথায় হাঁস পাবো? এগুলোই তো মাত্র আনলাম। মিথ্যে বলছিস কেন রে টোনা? আমি তো তোর বাসার সামনের ডোবায় সোনার হাঁস দেখে গিয়েছি। এখন নিশ্চয় হাঁসটা লুকিয়ে রেখেছিস, তাই না? বানটির কথা শুনে টোনা কিছুটা ঘাবড়ে যায় আর তখনই টুনি ঘর থেকে বেরিয়ে আসে। তুমি কি সব বলছো বান্টি দাদা? সোনার হাঁস আবার কোথায় পাবো? সোনার হাঁস থাকলে কি আর আমরা কষ্ট করে দিন কাটাতাম? সোনার হাঁস বিক্রি করে তো অনেক টাকা রোজগার করতে পারতাম, আর পায়ের উপর পা তুলে বসে বসে খেতাম। বিশ্বাস করুন মালিক, আমাদের কাছে কোনো সোনার হাঁস নেই। এই বান্টি দাদা নিশ্চয়ই ভুল দেখেছে। বলছি বান্টি দাদা, দ্রুত চোখে ডাক্তার দেখান। কি সব বলছো তোমরা? আমার চোখে কোনো অসুবিধা নেই, আমি একদম ঠিক আছি। আর আমি যা দেখেছি একদম ঠিকই দেখেছি। এই ডোবাতেই সোনার হাঁস সাঁতার কাটছিল। চুপ কর বেটা, আর একটা কথা বলবি না। এই মুহূর্তে ঝুড়ি নিয়ে চলে যা, নয়তো মেরে তোর মুখটা ভোঁতা করে দিব। ধুর বাবা, কেউ আমার কথা বিশ্বাসই করছে না। আচ্ছা, যাচ্ছি তবে। বান্টির কথা শুনে আমিও না বুঝে শুনে দৌড়ে চলে এসেছি। এই বান্টিটা আমার মাথা খারাপ করে দিল একেবারে। যাকগে টোনা, এই নে তো টাকা, আমি বরং এখন যাই। যাক বাবা, জোর বাঁচা বাঁচলাম। আর একটু হলে তো মালিক আর বান্টি মিলে আমার পেট থেকে সব কথা বের করে ছাড়তো। ভাগ্যিস তুমি সময় মতো আসলে, এসে ব্যাপারটা সামলে নিলে। দেখতে হবে না, স্বয়ং টুনি এসেছে, ব্যাপার তো সামলে নিবই। যাকগে, তোমাকে যে হাঁসটার জন্য খাবার আনতে বলেছিলাম এনেছো? হাঁসটাকে বেশি বেশি খাবার খাওয়াতে হবে তো, তবেই না হাঁসটা তাড়াতাড়ি বড় হবে। এই রে, আমি তো খাবার আনার কথা ভুলে গেছি। তবে তুমি চিন্তা করো না বউ, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। এই টোনাকে নিয়ে আর পারি না, সব সময় ভুলে যায়, একটা কাজও সময় মতো করে না। এক্ষুনি তো হাঁসটার খাওয়া শেষ হবে। খা বাচ্চা খা, বেশি করে খা। তুই যত বেশি খাবি তত দ্রুত বড় হবি। বড় হতে হতে উট পাখির মতো বড় হবি, তারপর না হয় তোকে বিক্রি করব। কারণ তুই যত বড় হবি তত বেশি দামে তোকে বিক্রি করতে পারবো, আর তোকে বিক্রি করেই তো আমরা ধনী হতে পারবো। লাগছে মালিক, আর মারবেন না মালিক, দয়া করে আর মারবেন না। মারবো না মানে? তোকে তো মারতে মারতে একবারে মেরেই ফেলতে মন চাচ্ছে। তোর কথা শুনে কিছু না যাচাই করেই টোনার বাড়িতে গিয়ে অসম্মানিত হলাম। কারো কথায় কিছু বিশ্বাস করতে নেই, সব সময় অন্যের কথায় লাফাতে নেই, নিজে যাচাই করে দেখাই উত্তম। কি ব্যাপার গো, সকাল থেকে শুধু হাঁসটাকে খাওয়াচ্ছো? একটু তো জল খেতে দাও।
কাল থেকে তো হাঁসটা জলের নাগাল পায়নি। জলই তো হাঁসের শান্তি। না, ওকে আর জল খেতে দিব না। আজকাল 2 দিন শুধু ওকে খাওয়াবো, আর পরশু ওকে বিক্রি করে দিব। দেখছই তো কতটা বড় হয়েছে ও। আর শোনো, তুমি গিয়ে খাবার নিয়ে এসো, খাবার ফুরিয়ে যাচ্ছে। যাও যাও, দেরি করো না। তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি আর কিচ্ছুটি বলবো না। আমি চললাম। আরে আরে, এ কি? আমার সোনার হাঁস এভাবে পড়ে আছে কেন? হায় হায় রে, হাঁসটা কি মরে গেছে নাকি? এই শুনছো? উঠে দেখো কি অঘটন ঘটেছে। এ কি, হাঁসটা এভাবে পড়ে আছে যে? পেটও তো ফুলে গেছে। এখন আরো খাওয়াও, আরো বেশি করে খাওয়াও। দেখো হাঁসটা বেশি খেয়ে খেয়ে পেট ফুলে মারা গেছে। হায় হায় রে, আমার সব গেল, আমার সব গেল। খুব বড় অন্যায় করেছো তুমি। তুমি তোমার বউয়ের কথায় লোভী হয়ে খুব বড় অন্যায় করেছো। সেদিন তোমায় খুব ভালো মনে হয়েছিল, তাই তোমায় এই জাদুই হাঁসটা দিয়েছিলাম। আর তোমরা কিনা লোভে পড়ে হাঁসটাকে মেরে ফেললে। তোমরা কি ভুলে গিয়েছিলে লোভীর পাপ আর পাপে বিনাশ? এসব কথা বলে মিষ্টি পড়ে অদৃশ্য হয়ে যায়। আর টোনাটুনি হাঁসটার পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে। রাজামশাই, বনের উত্তরের মিনু বৃদ্ধা তার মেয়ের বিয়ের জন্য আপনার কাছে 100 স্বর্ণমুদ্রার আবেদন করেছে। আপনি ওই বৃদ্ধাকে 100 স্বর্ণমুদ্রা দিতে রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই রাজি। আমি চাই আমার রাজ্যে প্রতিটা প্রজা সুখে থাক। প্রজাদের সুখেই তো আমার সুখ। কবুতর, কোষাগার থেকে 100 স্বর্ণমুদ্রা এনে টোনার হাতে দাও। জোর হুকুম মহারাজ। রাজার কথা মতো কবুতর কোষাগার থেকে একটা ব্যাগে করে স্বর্ণমুদ্রা এনে টোনার হাতে দেয়। টোনা রাজাকে উদ্দেশ্য করে বলতে থাকে, রাজামশাই, আপনি যাবেন না আমার সাথে মিনুর বাড়িতে? দেখবেন না আমি সত্যি বলছি কিনা মিথ্যা বলছি। সত্যতা যাচাই না করে কেন আপনি আমার হাতে এতগুলো স্বর্ণমুদ্রা দিলেন? আমি তো আপনাকে ঠকাতেও পারি, তাই না? টোনা, তোমাদেরকে আমি খুব ভালো করেই চিনি। তোমাদের মতো সৎ, ধার্মিক এবং যোগ্য পাখি আর দুটো হয় না। তোমাদের অনেক বিশ্বাস করি জন্যই তো তোমাদের ওপর আমার রাজ্যের সব কাজ ছেড়ে দিয়েছি। তোমাদের বিশ্বাস করি জন্যই তো এই সিংহাসনে বসেই প্রজাদের মন জোগাড় চেষ্টা করছি। তোমাদের জন্য আমাকে কেউ বোকা রাজা বলতে পারে না। এমনকি শত্রুরাও আমার রাজ্যের দিকে তাকাতে ভয় পায়। টোনা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। বৃদ্ধা হয়তো পথের দিকে তাকিয়ে আছে। টোনা রাজার কথায় আর কিছু না বলে ব্যাগ নিয়ে মিনুর বাড়ির দিকে উঠতে থাকে। টোনা বাবা, তুই এসেছিস? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আসলে বিয়ের কেনাকাটা করা লাগবে তো, তাই খুব চিন্তা হচ্ছিল আমার বাবা। আর চিন্তা করো না মাসিমা, এই নাও স্বর্ণমুদ্রা। তোমার মেয়ের বিয়ে এবার ধুমধামের সাথেই হবে। তুই অনেক ভালো রে বাবা, আমি আশীর্বাদ করি তুই সারা জীবন এমন করে অন্যের উপকার করতে থাক। মাসিমা, রাজার জন্য আশীর্বাদ করো, আমার জন্য নয়। এই সব কিছু তো রাজা তোমাকে দিয়েছে, আমি তো শুধু বহন করে নিয়ে এসেছি। সবার জন্য আশীর্বাদ করি রে বাবা। সৃষ্টিকর্তা মানবতার ফেরিওয়ালাগুলোকে যেন ভালো রাখে। মাসিমা, আমার হাতে বেশি সময় নেই, তুমি থাকো, আমি আসি। আর হ্যাঁ, কোনো ধরনের বিপদ হলে আমাকে বলবে কিন্তু। এইভাবে টোনা আর কবুতর রাজার সমস্ত কাজ সম্পন্ন করে। টোনা কবুতরের মাধ্যমে রাজার জনপ্রিয়তা পুরো বনে ছড়িয়ে পড়ে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। কণিকা, কতক্ষণ বসে থাকবো? খাবার নিয়ে এসো। আমার কাজে যেতে দেরি হবে তো নাকি? সকালে নদীর ওই পারে পাখিরা কাজে যায়। পাখিদের তাড়াতাড়ি পৌঁছে দিলে পাখিরা খুশি হয়ে আমাকে বকশিশও দিয়ে দেয়। কই গো কণিকা, খাবার নিয়ে এসো।
এমন ভাব করছো যেন পাখিরা তোমাকে বকশিস দিয়ে ধনী বানিয়ে ফেলবে। নৌকা চালিয়ে দিনে যে টাকা পাও তা দিয়ে একবেলা খাবারই তো হয় না, আর বেশি বেশি কথা বলো। আর যদি তোমার যোগ্যতা থাকতো তাহলে আমি তোমাকে রাজদরবারে কাজ নিয়ে দিতাম। আগে সবকিছু না জেনে তোমাকে বিয়ে করা আমার সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছে। যত সব, এই দারিদ্রতা আর আমি সহ্য করতে পারছি না। এসো এসো দাদা দিদিরা এসো, যারা নদীর ওই পারে যাবে এসো এসো, আমি একদম দক্ষ হাতে নৌকা চালিয়ে পার করিয়ে দিব। এসো এসো দাদা দিদিরা, একজনের নৌকা ভাড়া মাত্র 20 টাকা। দাদা, আমরা দুজন নদীর ওপারে যাব, আমাদের দুজনের কত টাকা ভাড়া নেবেন? তোমাদের দুজনের 40 টাকা আর ব্যাগ দুটোর 20 টাকা নিব। এসো দাদা দিদি, বসে পড়ো নৌকায়। দাদা, অনেক তাড়াতাড়ি আমাদের এপারে নিয়ে এসেছো। এই নাও 100 টাকা তোমার ভাড়া, আর সাথে কিছু বকশিশ আছে। তোতা দিয়ে চলে যায়। যজ্ঞ নৌকা নিয়ে খুশি মনে পাড়ের দিকে চলতে থাকে। হঠাৎই মাঝ নদীতে এসে যজ্ঞ নদীর জলে একটা 2 রঙের কলা ভাসতে দেখে। যজ্ঞ কলাটা নদী থেকে তুলে নেয়। আরে 2 রঙের কলা, এমন কলা তো আমি কখনো দেখিনি। মনে হয় এটা জাদুই কলা। এই 2 রঙের কলা মনে হয় আমার ভাগ্য এবার খুলে দিবে। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। কণিকা, এই দেখো 2 রঙের জাদুই কলা পেয়েছি। এবার আমরা ধনী হবই হব। তাড়াতাড়ি রঙিন কলাটা হাতে নিয়ে সোনাদানা চাইতে থাকো। আরে বোকা, এই পৃথিবীতে জাদু বলতে কিছুই হয় না। এই কলাটা সাধারণ একটা কলা, বুঝেছো? আরে যদি সাধারণ কলাই হয় তাহলে এটা রেখে কি হবে? আমি এই কলা যেখানে পেয়েছি সেখানেই রেখে আসি। আরে দাঁড়াও দাঁড়াও, কলাটা ফেলে দিয়ে এসো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই কলাই পারবি আমাদের ধনী বানাতে। এই বললে কলাটা সাধারণ, আবার বলছো কলাটা ধনী বানাতে পারবে? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। এখন সুযোগ এসেছে রাজদরবারে চাকরি করার। তোমাকে আমি রাজদরবারে চাকরি নিয়ে দিব। আমার তো কোনো যোগ্যতা নেই, তাহলে কিভাবে কি করব? শোনো তবে, আমার বুদ্ধির কথাটা শোনো। আরে বাহ কণিকা, তুমি তো দারুণ বুদ্ধি দিয়েছো। চলো চলো রাজপ্রাসাদে যাই। এই বলে কণিকা আর যজ্ঞ রাজপ্রাসাদে যায়। আরে যজ্ঞ, কণিকা, তোমরা রাজদরবারে কোনো সমস্যা হয়েছে তোমাদের? না মহারাজ, কোনো সমস্যা হয়নি। আসলে আমরা একটা অদ্ভুত জিনিস নিয়ে এসেছি। কি নিয়ে এসেছিস বল, খুলে বল আমায়। আমরা একটা জাদুই 2 রঙের কলা নিয়ে এসেছি। এই কলা যে খাবে সে অমরত্ব লাভ করবে। তাহলে তোরা না খেয়ে এখানে নিয়ে এসেছিস কেন বল? রাজা মশাই, আমরা চাই আপনি এই কলা খেয়ে অমরত্ব লাভ করুন। আমরা আপনাকে অনেক ভালোবাসি। আপনি খুবই ভালো রাজা। তোরা আমাকে এত ভালোবাসিস, দে দে কলাটা আমি খেয়ে নেই। না মহারাজ, না, এমন কাজ করবেন না। পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়। প্রত্যেকটা জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইসব ভুল মহারাজ, খাবেন না কলাটা। মহারাজ, এদের কথা শুনবেন না। এরা চায় না আপনি সারা জীবন বেঁচে থাকেন। এরা দুজন আপনাকে হিংসা করে মহারাজ। কি, তোদের এত বড় সাহস? তোরা আমাকে হিংসা করিস? দুধ কলা দিয়ে এতদিন কালসাপ পুষেছিলাম। তোরা এক্ষুনি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। তোদের জায়গায় আমি এদেরকে বসাবো। তোদের থেকে এরা অনেক ভালো। মহারাজ, এদের কোনো যোগ্যতা নেই, এরা অযোগ্য। এই অযোগ্যদের রাজপ্রাসাদে আশ্রয় দিবেন না। এরা রাজপ্রাসাদের ক্ষতি করতে এসেছে, এমন করবেন না মহারাজ। চুপ করো, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমার প্রাসাদে কি ক্ষতি হবে আর হবে না সেটা আমি বুঝবো। বেরিয়ে যাও বলছি। রাজা টোনা আর কবুতরকে তাড়িয়ে দেয়। টোনা আর কবুতর মন খারাপ করে প্রাসাদ থেকে বেরিয়ে আসে। যোগ্য কণিকা, আজ থেকে তোমরা রাজপ্রাসাদে থাকবে। রাজদরবারের সব কাজ তোমরা দুজন করবে। এবার দাও, কলাটা খেয়ে নেই। রাজা কলাটা খেয়ে ফেলে। কণিকা আর যজ্ঞ রাজদরবারের একটা ঘরে প্রবেশ করে আর একে অপরকে বলতে থাকে।
যজ্ঞ দেখলে কি করে আমাদের লটারি লেগে গেল? রাজপ্রাসাদ থেকে সব যজ্ঞরা চলে গিয়েছে। এবার এই রাজাকে সরিয়ে রাজ সিংহাসন দখল করব আমরা। আমরা হব রাজা রানী। ঠিক বলেছো কণিকা, এসব তোমার বুদ্ধির কেরামতি। আমি গর্বিত তোমার বুদ্ধির জন্য। কবুতর, যজ্ঞ আর কণিকাকে আমার সুবিধার লাগছে না। আমার মনে হচ্ছে ওরা মহারাজের কোনো ক্ষতি করতে পারে। তুই ঠিক বলেছিস, আমারও তাই মনে হয়। শোন টোনা, ওদের উপর আমাদের নজর রাখতে হবে। ওই অযোগ্যদের রাজার কোনো ক্ষতি করতে দেয়া যাবে না। রাজাকে ওদের আসল রূপ দেখাতেই হবে। ঠিক বলেছিস, তাড়াতাড়ি গিয়ে রাজপ্রাসাদের বাইরে লুকিয়ে থেকে ওদের উপর নজর রাখতে শুরু করি, চল। টোনা আর কবুতর উড়ে প্রাসাদের বাইরে একটা গাছের ডালে লুকিয়ে প্রাসাদ দেখতে থাকে। এইভাবে কয়েকদিন কেটে যায়। একদিন কণিকা যোগুকে বলে, যজ্ঞ, রাজাকে আর সময় দেওয়া যাবে না। কাল রাতেই রাজাকে মেরে ফেলতে হবে। কণিকা, আমরা তো রাজাকে মারতে পারবো না, আমার ভয় করে। আরে বোকা, আমরা তো রাজাকে মারবো না। রাজাকে মারবে আমার ডাকাত বন্ধু উল্লু পেঁচা। উল্লু রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছে। চলো গিয়ে উল্লুর সাথে কথা বলে আসি। উল্লু, তুই রেডি তো আজ রাতে রাজাকে মারার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি। তবে শোন, আমাকে কিন্তু আরো স্বর্ণ মুদ্রা দিতে হবে। আরো স্বর্ণ মুদ্রা মানে? তোমাকে তো আমরা মন্ত্রী বানাবো। হ্যাঁ হ্যাঁ, যজ্ঞ ঠিকই বলেছে। উল্লু, রাতে সময় মতো চলে আসিস। আমরা যাই, বেশি দেরি করলে রাজা আবার সন্দেহ করবে। রাতে রাজা তার ঘরে শুয়েছিল। ঠিক তখনই ঘরে উল্লু প্রবেশ করে। উল্লুর হাতে একটা ধারালো তলোয়ার ছিল। উল্লু যেই না রাজাকে আঘাত করতে ধরে, ঠিক তখনই ওখানে আলো জ্বলে ওঠে। তোকে তো ছাড়বো না, তবে এখানে নয়, একদম কারাগারে নিক্ষেপ করব। চিৎকার শুনে রাজা জেগে ওঠে। পাশের ঘর থেকে যজ্ঞ কণিকাও ছুটে আসে। এ কি, টোনা কবুতর তোমরা আমার ঘরে? আর একে কি চাই তোমাদের? মহারাজ, আমরা আপনাকে বাঁচাতে এসেছি মহারাজ। মানে? আমি তো মরবই না, তাহলে তোরা বাঁচাবি কি করে? মহারাজ, আপনি যে কলা খেয়েছেন সেটা ভুল। এই যোগ্য কণিকা আপনাকে ভুলভাল বুঝিয়েছে। এই উল্লুকে দিয়ে আপনাকে মারতে পাঠিয়েছে। বিশ্বাস না হলে আপনি উল্লুকে জিজ্ঞেস করতে পারেন। উল্লু, সত্যি কথা বল, নইলে তোকে মৃত্যুদণ্ড দিব। এই যোগ্য কণিকা সিংহাসন লাভের জন্য আপনাকে মেরে ফেলতে বলেছে, আর আমি তাই করতে চেয়েছিলাম। আমার কোনো দোষ নেই, আমাকে শাস্তি দিবেন না। কি এত বড় সাহস? প্রহরী, প্রহরী, এই তিনটাকে সারা জীবনের জন্য কারাগারে বন্দি করো। টোনা কবুতর, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। মহারাজ, এবার বুঝেছেন, অযোগ্যরা যখন নিজেদের যোগ্যতার চেয়ে অধিক সম্মান পেতে থাকে, তখনই তারা নিজেদের আসল রূপ দেখাতে শুরু করে। হ্যাঁ বুঝেছি টোনা, তোমরা দুজনই আমার প্রাসাদের জন্য যোগ্য, আর তোমাদের অবিশ্বাস করব না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।